আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা শিখব খুবই সহজ একটা টপিক, ট্যাগ কোশ্চেন। যারা এসএসসি এবং দাখিল লেভেলে আছে তাদের জন্য এই টপিকটা, এটি একেবারে সহজ একটা টপিক। এই টপিকে পাশে পাস পাওয়া সম্ভব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করি। শুরুতে আমরা জেনে নেই যে ট্যাগ কোশ্চেন এর মানে কি। দেখো, ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। বক্তা কথা বলার পর শ্রোতার স্বীকৃতি চেয়ে বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেয় তাকে আমরা ট্যাগ কোশ্চেন বলবো। একটা উদাহরণ দেওয়া যাক। হি ইজ আ গুড বয়, ইজন্ট হি। দেখো, এ বাক্যে বলা হচ্ছে সে একজন ভালো ছেলে। ইজন্ট হি, সে কি নয়, সে কি ভালো ছেলে নয়? তো এই ধরনের শেষে যে প্রশ্ন জুড়ে দেয় তাকে আমরা ট্যাগ কোশ্চেন বলবো। যারা দাখিল অথবা এসএসসিতে আছে তাদের প্রশ্নে যেভাবে ট্যাগ কোশ্চেন দেওয়া থাকে, প্রথমেই দেখিনি আমরা সেই। দেখো, শুরুতেই তোমাদের প্রশ্নে এরকম 5টা প্রশ্ন দেওয়া থাকবে, তারপর তোমাদের উত্তর, সেগুলোর উত্তর করতে হবে। তো পরীক্ষায় এভাবে উল্লেখ থাকলে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? দেখো, পরীক্ষার খাতায় লিখতে হবে প্রথমে প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবে আমাদেরকে লিখতে হবে, তারপরেই আমাদের অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা যে অ্যান্সারটা করব শেষে অনেকে প্রশ্নবোধক চিহ্ন দেয় না, এটা অবশ্যই দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে যতই ভালো লেখো, আমাদের অ্যান্সারে কোনো নাম্বার দেওয়া হবে না। তো আমরা খেয়াল রাখবো এই ব্যাপারটা। আনসার করার সময় আমাদেরকে প্রথমে বুট কর্তৃক যে প্রশ্ন দেওয়া থাকবে সেটা লিখতে হবে, তারপর কমা দিতে হবে, যে এখানে একটা কমা দেওয়া আছে ছোট্ট করে, এই কমাটা দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের আন্ডারলাইন করে দিব, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিব। প্রশ্নবোধক চিহ্ন না ব্যবহার করলে আমাদেরকে নাম্বার দেওয়া হবে না। আশা করি তোমরা এই ব্যাপারটা খেয়াল রাখবে। এবার আসো, ট্যাগ কোশ্চেন করার জন্য যে 4টা নিয়ম বা রুল জানা থাকলে তোমরা ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পাবা, সেই নিয়মগুলো একটু দেখে আসি। দেখো, প্রথমত আমরা দেখব বাক্যটি কি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবোধক বাক্য নাকি নেগেটিভ, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এক্ষেত্রে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে, হ্যাঁবোধক থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে নেগেটিভ করতে হবে। আর যদি নেগেটিভ থাকে তাহলে আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, ট্যাগ কোশ্চেনে আমরা সবসময় খেয়াল রাখবো অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো এক্ষেত্রে তোমাদেরকে অক্সিলারি ভার্বগুলো চিনতে হবে। একটু পরে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার আসো, 3 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে সবসময় সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে, অর্থাৎ প্রোনাউন ফর্ম আমাদেরকে সবসময় বসাতে হবে। এই ক্ষেত্রে যদি নাউন দেওয়া থাকে তাহলে আমরা নাউনের প্রোনাউন ফর্ম বসাবো। আর সর্বশেষ যে জিনিসটি, এটা আগেও বলা হয়েছে যে আমাদের সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। অর্থাৎ মূলত আমরা এই 3টা নিয়ম জানা থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পাওয়া সম্ভব। এবার আসো, আমরা কিভাবে একটি বাক্য অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা চিনতে পারি। দেখো, এখানে কিছু শব্দ দেওয়া আছে। যদি কোনো বাক্য নো থাকে, নট থাকে, নেভার থাকে, নান থাকে, নো বডি, নাথিং, নো হোয়ার, নেইদার, ফিউ, ফিউ যখন নট এ ফিউ অর্থে ব্যবহৃত হবে, লিটল, নট এ লিটল অর্থে ব্যবহৃত হবে, এবং এই শব্দগুলো হার্ডলি, বিয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা বুঝে নিব ওই বাক্যটি হলো নেগেটিভ বাক্য। তখন ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে নট লেখা যাবে না। আর যদি, যেমন এই বাক্যে দেখো এখানে নট ছিল, আমরা ট্যাগ কোশ্চেন করার সময় নট লিখিনি, অর্থাৎ নেগেটিভ ছিল, প্রশ্নে আমরা সেটাকে অ্যাফার্মেটিভ করছি। আর যখন নেগেটিভ থাকবে না তখন যখন অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে না, তখন আমাদেরকে ট্যাগ কোশ্চেন সময় নট বা নেগেটিভ করতে হবে। তো তোমরা যখন এই শব্দগুলো দেখবে তখন বুঝে নিবে বাক্যটি নেগেটিভ, আর ট্যাগ কোশ্চেন করার সময় আমরা নট লিখবো না, অর্থাৎ পজিটিভ করব। এবার আসো, দ্বিতীয় যে নিয়মটা সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমাদেরকে সবার আগে অক্সিলারি ভার্বগুলো চিনতে হবে। অক্সিলারি ভার্ব না চিনলে ট্যাগ কোশ্চেন করা অসম্ভব, তাই আমরা অক্সিলারি ভার্বগুলো চিনে আসি। চলো দেখো, অক্সিলারি ভার্বের সবসময় ট্যাগ কোশ্চেনে সংক্ষিপ্ত ফর্ম লিখতে হয়। এক্ষেত্রে দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডোন্ট, ডাজন্ট, ডাজ, ডিড,
তারপর শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডিয়ার, ওট। এই শব্দগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তো এগুলো যখন আমাদেরকে আমরা ট্যাগ কোশ্চেন করব তখন এগুলো পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। তো এক্ষেত্রে দেখো এই 4টি শব্দ একটু ব্যতিক্রম। এই আমি যেই কালার করে দিচ্ছি এই শব্দগুলো একটু ব্যতিক্রম, এগুলো একটু বিশেষভাবে খেয়াল রাখবে। এই শব্দগুলো একটু বিশেষভাবে খেয়াল রাখবে, যেগুলোতে স্টার মার্ক এবং কালারিং করে দেওয়া আছে। এই 4টা শব্দ একটু ব্যতিক্রম, আর গুলো যেভাবে আছে জাস্ট নটটা আমরা নটের যে একটা ও আছে ওইটা নটটা উঠিয়ে দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আশা করি তোমরা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে। এবার দেখো আমাদেরকে সবসময় ট্যাগ কোশ্চেন করার জন্য অবশ্যই অক্সিলারি ভার্ব বসাতে হবে। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদের টেন্স অনুযায়ী ডু অথবা ডাজ অথবা ডিড এই 3টা থেকে যে কোনো একটা আনতে হবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা একটু পরেই করছি। এবার আসো 3 নাম্বার যে চেঞ্জটা, সেটি হচ্ছে সাবজেক্টে সবসময় প্রোনাউন ফর্ম বসাতে হবে। তো এই জিনিসটা অনেকে বোঝে না। দেখো একেবারে সহজভাবে আমরা এখানে একটা চার্ট আকারে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যদি আই থাকে তাহলে প্রোনাউন আই বসে, উই থাকলে তাহলে উই বসে, ইউ থাকলে ইউ হয়, হি যদি কোনো ব্যক্তি বোঝায় বা ব্যক্তির নাম থাকে সাবজেক্টের জায়গায় তাহলে আমরা হি লিখব। কোনো মহিলা বা একজন মহিলা যদি থাকে, অবশ্যই একজন হতে হবে, একের অধিক হলে দে বসবে। একজন পুরুষ অথবা একজন মহিলা থাকলে, একজন পুরুষ থাকলে হি, একজন মহিলা থাকলে সি লিখতে হবে। এবার দেখো ইট, অর্থাৎ আমরা যখন ট্যাগ কোশ্চেন করব এই প্রোনাউনগুলো, এই কয়টা প্রোনাউন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা প্রোনাউন থেকে যে কোনো একটি প্রোনাউন আমাদেরকে লিখতে হবে। তো তোমরা একটু বিশেষভাবে একটু খেয়াল করো। দেখো যদি থার্ড পারসন সিঙ্গুলার কোনো বস্তু বোঝায়, একটি বস্তু যদি বোঝায়, একটা হতে হবে অবশ্যই, একটা বস্তু বা একটা প্রাণী যদি বোঝায়, ব্যক্তি না বোঝায়, তখন তাদের প্রোনাউন হিসেবে আমরা ইট লিখব। যেমন ইট, যদি ইট থাকে, বুক থাকে, আওয়ার কান্ট্রি, ডগ, দিস, দ্যাট, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা তাদের প্রোনাউন হিসেবে ইট লিখব। অথবা নাথিং, সামথিং, এভরিথিং, অর্থাৎ থিং যুক্ত কোনো শব্দ যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলেও আমরা তাদের প্রোনাউন হিসেবে ইট লিখব। এবার আসো, যদি কখনো কোনো বাক্যের একটি সাবজেক্ট একটা ক্লজ হতে পারে, ফ্রেজও হতে পারে, অথবা ইনফিনিটিভ বা জিরান্ড হলে তাদের প্রোনাউন হিসেবে আমরা ইট লিখব। এখন ক্লজ কি? ক্লজ হচ্ছে যেখানে একটি সাবজেক্ট এবং ভার্ব থাকে। একটি সাবজেক্ট ভার্ব অর্থাৎ একটি সেন্টেন্সও কোনো একটা বাক্যের সাবজেক্ট হতে পারে। ফ্রেজ একের অধিক শব্দ যেখানে কোনো ফাইনিট ভার্ব বা মূল ভার্ব থাকে না। ইনফিনিটিভ বলা হয় কোনো ভার্বের আগে যদি টু থাকে, টু প্লাস ভার্ব ওয়ান যদি হয় সেটাকে ইনফিনিটিভ বলে। জিরান্ড বলা হয় ভার্ব ওয়ানের সাথে আইনজি যোগ হলে সেটাকে জিরান্ড বলা হয়। তো এই ইনফিনিটিভ অথবা জিরান্ড যদি কোনো বাক্যের অথবা ফ্রেজ বা ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তখন আমাদের তাদের প্রোনাউন হিসেবে ইট লিখতে হবে। এগুলো আমরা বিস্তারিত উদাহরণ দিয়ে একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিব। এবার আসো, দে কখন হবে? যদি কোনো সাবজেক্ট দে থাকে অথবা কোনো প্লুরাল নাউন, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী যদি হয়, বহুবচন হয় বা একের অধিক বোঝায়, তখন তাদের প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করব। দেখো এক্ষেত্রে ক্যাটল থাকতে পারে, ক্যাটল, ম্যান থাকতে পারে। দেখো এম ই এন, এটা হচ্ছে সিঙ্গুলার, একজন মানুষ। এম ই এন, এ ম্যান মানে একের অধিক মানুষ। ডগস, বুকস, পিপল, দিজ, দোজ, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তখন তাদের প্রোনাউন হিসেবে দে বসবে। আরেকটু উদাহরণ দেখো, দা প্লাস অ্যাজেটিভ। তোমরা হয়তো অনেকেই জানো যে অ্যাজেটিভের আগে দা ব্যবহার হলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন পুর অর্থ গরিব, এটা মানুষের অবস্থা বোঝাচ্ছে, তার গুণ, কিন্তু যখন দা ব্যবহার হবে তার আগে তখন হয়ে যাবে প্লুরাল কমন নাউন। দ্য পুর অর্থ গরিবরা, দ্য রিচ মানে ধনীরা, বহুবচন, অনেককে বোঝাবে। এই উদাহরণটা দিয়ে তোমরা পরীক্ষায় একটি অবশ্যই উদাহরণ এক্সাম কোশ্চেন পাবা। দেখো কোনো শব্দের শেষে বডি, সামবডি, এভরিবডি, এনিবডি অথবা এভরি, এনি, সাম এরকম যদি কোনো শব্দ, অথবা সামওয়ান, এনিওয়ান, নান, নেইদার, অল, মোস্ট, ইচ, এভরি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাদের প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করব।
দেয়ার থাকলে তার প্রোনাউন আমরা দেয়ারই ব্যবহার করব। এবার আসো, এতক্ষণ আমরা যা কিছু পড়লাম সেগুলো আমরা আমাদের একটু উদাহরণের মাধ্যমে আমরা সেগুলো দেখে নিব। দেখো, আমরা বলছি যে প্রথমে আমাদেরকে দেখতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। দেখো, এই বাক্যটি নেভার আছে, অর্থাৎ নেগেটিভ, তাহলে আমরা এখানে নট লিখবো না। এবার দেখো, অক্সিলিয়ারি ভার্ব আমরা খুঁজবো। দেখো, এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বটা বসে যাবে। তারপর হচ্ছে সাবজেক্ট আই আছে, আই বসে যাবে। একেবারে ইজি। আই এম হ্যাপি। দেখো, তো আই এম হ্যাপি বাক্যটি হাবোধক বাক্য, যেহেতু নট বা না জাতীয় কোনো শব্দ নাই, আমরা এটাকে নেগেটিভ করব। তো এম থাকলে আমরা একটু আগে পড়ে আসছি যে এম থাকলে তার নেগেটিভ ফর্ম আরেন্ট হয়, আমরা সেটা লিখব আরেন্ট। আর আই বসে যাবে। দেখো, এই বাক্যটি দেখো, আই এম নট আ সুপারম্যান। দেখো, এখানে যেহেতু নট আছে নেগেটিভ, তাহলে আমরা পজিটিভ লিখবো। এম আই জাস্ট এতটুকু লিখলে হয়ে যাবে। এম বসবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, আর আইটা বসে যাবে সাবজেক্ট হিসেবে। দেখো, উই থাকলে সাবজেক্ট উই বসে, প্রোনাউন হিসেবে উই বসে। আর যেহেতু এখানে কোনো উই আর গোয়িং টু প্লে ইন দ্য ফিল্ড, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাই আমরা বাক্যটাকে নেগেটিভ করতে হবে, ট্যাগটাকে। উই আর গোয়িং টু, নাবোধক বাক্য আরেন্ট, তারপরে প্রোনাউন উই, শেষ। এতটুকুই। এই সবগুলো উদাহরণই একেবারে ইজি, তোমরা সেগুলো একটু দেখে নিবে নিজে থেকে। এবার আসো, আমরা আরও কিছু স্ট্রাকচার বা রুল বা নিয়ম দেখে নিই। দেখো, বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। যেমন হি হ্যাজ গন টু ঢাকা, এখানে হ্যাজ ছিল, এই জন্য হ্যাজ নিয়ে আসছি। কিন্তু যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তখন আমাদের প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ, পাস্ট টেন্স হলে ডিড আনতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখো, যখন ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত থাকবে তখন ডাজ, অন্যথায় ডু আনবো। আর অতীতকাল বা পাস্ট টেন্স হলে আমরা ডিড আনবো। যেমন হি হ্যাজ গন টু ঢাকা, এই বাক্যে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব আছে, আমরা হ্যাজটাকে আনবো। তারপরে দেখবো বাক্যটা হাবোধক নাকি নাবোধক। দেখতেছি এখানে নেগেটিভ ওয়ার্ড নাই, তাই আমরা বাক্যটিকে নেগেটিভ করব, হ্যাজন্ট। তারপরে প্রোনাউন হি এর প্রোনাউন হি থাকবে। দ্বিতীয় উদাহরণটি দেখো, টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা একটা মহাপাপ। দেখো, এই বাক্যে অক্সিলিয়ারি ভার্ব আছে, আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে নিয়ে যাব। হাবোধক বাক্য, এই জন্য নট যোগ করতে হবে, ইজন্ট। টেলিং লাইজ, এটা কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, এটা একটা বস্তু বোঝাচ্ছে, বা ইতর প্রাণী, বা কি বলে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার একটা বস্তুবাচক শব্দ, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। তাই আমরা টেলিং লাইজ, অর্থাৎ এটার পরিবর্তে যেটা একটা সিঙ্গুলার, এই জন্য আমরা ইট লিখব। এই উদাহরণটি দেখো, আই হ্যাভেন্ট ট্রাভেল along, I have not traveled along। দেখো, বাক্যটি নেগেটিভ, এই জন্য আমরা পজিটিভ করব, অর্থাৎ হ্যাভ আছে, হ্যাভটা লিখে দিব, আই এর পরিবর্তে আই লিখবো। বাকি উদাহরণগুলো তোমরা দেখবা। আচ্ছা, আরেকটু উদাহরণ দেখি একটু। এই নাম্বার উদাহরণটা, ওয়ান লাই begets 100 লাইজ, একটা মিথ্যা শতটা 100টা বা 100 শত মিথ্যার জন্ম দেয়। দেখো, এই বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। আমরা শিখেছি যে ভার্বের সাথে ইএস যুক্ত থাকলে আমরা ডাজ নট আনবো। যেহেতু বিগেটস এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা ডাজ আনবো। বাক্যটা হাবোধক, এই জন্য নট যোগ করব। তারপর হচ্ছে ওয়ান লাই, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এই জন্য একটা সিঙ্গুলার থার্ড পার্সন জিনিসকে বোঝাচ্ছে, তাই আমরা তার প্রণাম হিসেবে ইট ব্যবহার করব। এভরিথিং লুকড বিউটিফুল, এই উদাহরণটি দেখো, এভরিথিং লুকড বিউটিফুল। এভরিথিং লুকড, এই বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাই আমরা ডু, ডাজ, ডিড এই তিনটি থেকে যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব শুরুতে নিব। তো যেহেতু এটা পাস্ট টেন্স, মনে রাখবে ইডি যুক্ত কোনো ভার্ব থাকলে সেটা পাস্ট টেন্স হয়, ইডি। তো পাস্ট টেন্সের বেলায় আমাদেরকে ডিড নিতে হবে, নিলাম। এবার বাক্যটি হাবোধক, এই জন্য আমাদেরকে নাবোধক করতে হবে, অর্থাৎ নট যোগ করতে হবে। আর আমরা একটু আগে শিখেছি এভরিথিং কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে, যেমন দেখো, এভরিথিং কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে তার প্রণাম হিসেবে ইট নিতে হয়। আশা করি তোমরা এই উদাহরণগুলো বুঝতে পেরেছ। এবার আসো, আমরা আগে যে জিনিসগুলো শিখেছি আবার একটু দেখি। সাবজেক্টের প্রোনাউন ফর্ম আমাদেরকে বসাতে হবে।
ব্যক্তি থাকলে যদি একজন পুরুষ হয় তখন তার প্রোনাউন হিসেবে হি, একজন মহিলা হলে তাহলে তার প্রোনাউন হিসেবে শি, প্লুরাল সাবজেক্ট হলে দে, আই থাকলে আই, উই থাকলে উই, ইউ থাকলে ইউ, দে থাকলে দে, ইট থাকলে ইট, দেয়ার থাকলে দেয়ার ইত্যাদি বসে যাবে। দেখো, হি হার্ডলি স্পিক দ্য ট্রুথ, সে খুব কমই মিথ্যা কথা বলে। সরি, হি হার্ডলি স্পিক দ্য ট্রুথ, সে খুব খুব কমই সত্য কথা বলে, বা এটা একটা নেগেটিভ বাক্য, বা সে সত্য কথা বলেই না এরকম বোঝাচ্ছে। বাক্যটির মধ্যে হার্ডলি কথাটা আছে, তোমরা একটু খেয়াল রাখবে। হার্ডলি থাকলে বাক্যটা নেগেটিভ, আমরা এগুলো আগে শিখে আসছি। এই তো, এই শব্দগুলো থাকলে বাক্যটি নেগেটিভ। তো যেহেতু নেগেটিভ, আমাদেরকে পজিটিভ অর্থাৎ নট লেখা যাবে না। আচ্ছা, এখন দেখবো আমরা বাক্যটিকে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো, এই অক্সিলারি ভার্বগুলোর মধ্যে কোনো একটা অক্সিলারি ভার্ব এখানে নাই। তাই আমরা এখানে শুরুতেই ডু ডাজ, এই প্রথম নিয়ম অনুসারে ডু ডাজ অথবা ডিড নিতে হবে। দেখো, যেহেতু স্পিক এটা প্রেজেন্ট টেন্স, এস যুক্ত আছে স্পিক্স, তাই আমরা ডাজ দিব। আর সাবজেক্টের প্রোনাউন হি, হি থাকলে হি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, সবগুলো উদাহরণ একই, জাস্ট আমরা 3 নম্বর উদাহরণটা দেখব। হি জন ব্রড আ নিউ শার্ট। তো যেহেতু জন ব্রড এ নিউ শার্ট, এই বাক্যটি হা বোধক, আমরা না বোধক করতে হবে, নট যোগ করতে হবে। সেই সাথে দেখো, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই আমরা টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড এই তিনটি থেকে যে কোনো একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। যেহেতু ব্রড কথাটা পাস্ট টেন্স, এই জন্য ডিড যোগ করতে হবে। তো তাহলে ডিড নট, ডিডন্ট, এবং সাবজেক্ট হচ্ছে জন। যেহেতু জন একজন ব্যক্তি, পুরুষ একজন ব্যক্তির নাম, তাই তার প্রোনাউন হিসেবে হি বসবে। এইখানে দেখো, পরের উদাহরণটা হাবিবা ছিল, এই জন্য তার প্রোনাউন হিসেবে শি। আশা করি তোমরা এই উদাহরণগুলো নিজেরাই বুঝতে পারবে, একটু দেখলে পারবা। দেয়ার থাকলে দেয়ার বসে, ওয়ান থাকলে ওয়ান বসে, হেয়ার থাকলে হেয়ার বসে, আল্লাহ থাকলে বড় হাতের হি অথবা আল্লাহ কথাটা লিখতে হবে। এবার দেখো ইম্পারেটিভ। পরীক্ষায় এই উদাহরণ থেকে একটি বাক্য তোমরা পাবা। এই ইম্পারেটিভ সেন্টেন্স একটি বাক্যের মধ্যে তোমরা মনে রাখতে পারো। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স, আগে বলি ইম্পারেটিভ সেন্টেন্স কি। অর্থাৎ কোনো বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয়, বা প্লিজ বা কাইন্ডলি থাকে, অথবা লেট থাকে, অথবা ডোন্ট বা নেভার দিয়ে শুরু হয়, ওই ধরনের বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যদি ট্যাগ কোশ্চেন করতে যাই, যদি দেখি লেটস বা লেটাস দিয়ে বাক্যটি শুরু হয়েছে, তাহলে আমরা চোখ বন্ধ করে মুখস্থ লেট এর পরিবর্তে, লেটাসের পরিবর্তে শেল উই লিখে দিব, আর অন্য সকল ক্ষেত্রে উইলিও। এই কথাটা মনে থাকলে তোমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে পরীক্ষা একটি বাক্য আসবে, তোমরা সেটা অবশ্যই আনসার করতে পারবা। আরেকটা নিয়ম, এই নিয়মটা তোমরা সবসময় খেয়াল রাখবে। তবে কেউ যদি বেশি জানতে চাও, তাহলে একটু দেখো যে প্লিজ বা কাইন্ডলি থাকলে উইল ইউ বা ওন্ট ইউ বা ক্যান ইউ, এই তিনটা যে কোনো একটি ব্যবহার করা যায়। তবে আমরা আমাদের কনফিউশন এড়ানোর জন্য জাস্ট উইল ইউ লিখব। ডোন্ট বা নেভার থাকলে ট্যাগ কোশ্চেনে উইল ইউ। তো আমরা তাহলে এই কথাটা মনে রাখবো যে যদি অর্থাৎ লেট আস বা লেটস দিয়ে শুরু হয়, তাহলে শেল উই, অন্যথায় উইল ইউ ব্যবহার করব। যেমন এই উদাহরণগুলো দেখো, ওপেন দ্য উইন্ডো, যেহেতু এটা ওপেন ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জাস্ট উইল ইউ ব্যবহার করব। তোমরা চাইলে ওন্ট ইউ ব্যবহার করতে পারো, বাক্য দুটি লিখলেই শুদ্ধ হবে। সলভ দ্য প্রবলেম, তাহলে আমরা এখানে জাস্ট উইল ইউ লিখে দিব, চাইলে ওন্ট ইউ লিখতে পারবো। ডোন্ট লুক ডাউন দ্য ফ্লোর, তাহলে এখানে কিন্তু আবার ওন্ট লেখা যাবে না, কারণ হচ্ছে বাক্যটি নেগেটিভ, আমরা এখানে আর নেগেটিভ করতে পারবো না, আমরা জাস্ট উইল ইউ লিখে দিব। নেভার টেল এ লাই, এখানেও ঠিক একই রকম উইল ইউ, অর্থাৎ জাস্ট উইল ইউ লিখবো, শেষ। দেখো, লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম, লেট আলি, এরকম যদি থাকে তাহলে উইল ইউ অথবা ওন্ট ইউ দুটি ব্যবহার করা যায়। আর লেটাস বা লেটস দিয়ে শুরু হলে আমরা শেল ইউ লিখবো। এক কথায় আমরা জাস্ট মনে রাখবো, লেটাস বা লেটস দিয়ে শুরু হলে শেল উই, অন্যথায় আমরা উইল ইউ ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা বোঝায় যে বাক্যটি আশ্চর্য, বিস্ময়, দুঃখ এগুলো প্রকাশ করে, তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এটা চিনার উপায় হচ্ছে সাধারণত হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে। এই ধরনের বাক্যে যদি সাবজেক্ট ভার্ব থাকে, যেমন এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে,
তখন তুমি সাবজেক্ট ভার্ব অনুযায়ী আগের মতো তুমি আগের নিয়মগুলো ব্যবহার করে ট্যাগ কোশ্চেন লিখবা। যেমন এখানে হোয়াট অ্যান ইনক্রেডিবল স্টোরি ইউ টোল্ড, এখানে সাবজেক্ট ইউ এবং টোল্ড ভার্ব দেওয়া আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু বা ডাজ অথবা ডিড নিতে হয়। তো যেহেতু টোল্ড কথাটা পাস্ট টেন্স, টেল, টোল্ড, টোল্ড, যেহেতু পাস্ট টেন্স আমরা তাই ডিড নিব। বাক্যটা হ্যাঁ বোধক, এই জন্য নট যোগ করতে হবে, ইউ থাকলে ইউ আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে জাস্ট ইজন্ট ইট লিখে দিবা। যেমন হোয়াট এ বিউটিফুল ডে, হোয়াট এ বিউটিফুল ডে ইজন্ট ইট হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এতক্ষণ যে বাক্যগুলো ছিল এগুলো সবগুলো একটা একটা বাক্য ছিল, সিম্পল সেন্টেন্স। কিন্তু দেখো এবার হচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ একের অধিক বাক্য থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরুতে ইফ, অ্যাজ, সিন্স, তারপরে হোয়াট, হোয়েন, হুইচ, এই ধরনের দ্যাট, দো, অলদো এই শব্দগুলো যুক্ত থাকে। এক্ষেত্রে যেগুলোর শুরুতে এই শব্দগুলো ইফ অথবা অ্যাজ অথবা দো, অলদো এই ধরনের শব্দ যুক্ত থাকবে না, অর্থাৎ স্বাধীন বাক্য, ওইটা অনুযায়ী আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, এই বাক্যে আমরা এই বাক্য অনুযায়ী করব না, আমাদেরকে করতে হবে স্বাধীন বাক্য অনুযায়ী। তো এখানে আই আমাদের আগের মতো, যেহেতু উইল আছে তাহলে ওন্ট হয়ে যায়, বাক্যটা হাবোধক, এই জন্য নাবোধক করতে হবে, আই বসে গেছে। বাকিগুলো সব একই রকম। দেখো এখানে একটা নোট দেওয়া আছে, নো থাকলে, বিলিভ থাকলে, থিঙ্ক থাকলে তোমরা দুটি বাক্য অনুযায়ী করতে পারবা। এখানে দুটি বাক্য দেওয়া ছিল, এই জন্য দেখো আই থিঙ্ক এটা প্রেজেন্ট টেন্স, থিঙ্কটা তো প্রেজেন্ট টেন্সের বেলায় ডুন, যেহেতু হাবোধক এই জন্য নট যোগ করব, আর আইটা চাইলে এটা অনুযায়ী করা যায়। কুড আছে এই জন্য কুড নট, বাক্যটা হাবোধক ছিল নট, হি বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই 7 নাম্বার যে নিয়মটা আছে, এই 7 নাম্বার নিয়ম অনুযায়ী একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবা। সেটি হচ্ছে কি, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, অর্থাৎ বডি যুক্ত কোনো শব্দ অথবা এভরি যুক্ত কোনো শব্দ, সামওয়ান, নেইদার, নান, অল এই ধরনের শব্দগুলো থাকলে এবং ম্যান কথাটা হিউম্যান অর্থ দিলে তখন এগুলোর পরিবর্তে প্রনাউন দিয়ে বসে। তোমরা সেটা আগেও পড়ে আসছো। এটা কেন আবার দেওয়া হলো, কারণ এটা একটা নিয়ম আছে। এভরিবডি লাভস দেয়ার কান্ট্রি, দেখো এভরিবডি লাভস এটা প্রেজেন্ট টেন্স, ডাজ হওয়ার কথা, ডি ও ইএস, ডাজ হওয়ার কথা। তারপর হচ্ছে এভরিবডি থাকলে দে হয়, কিন্তু তোমরা কি জানো যে ডাজ দের সাথে ডাজ হয় না, দের সাথে ডু হয়। তো তোমরা এটা একটু খেয়াল রাখবে, দে এর সাথে সবসময় ডু হয় অথবা আর হয় অথবা ওয়ার হয় অথবা হ্যাভ হয়। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। নো বডি নোজ দ্য ট্রুথ, যেহেতু নো বডি আছে নেগেটিভ, তাই আমরা বাক্যটা পজিটিভ করতে হবে। অ্যাজ যুক্ত আছে তো ডাজ হওয়ার কথা, আর নো বডি থাকলে দে, কিন্তু দের সাথে কখনো ডাজ হয় না, সবসময় ডু হয়। অর্থাৎ যেখানে ডাজ হবে দের সাথে সেখানে ডু লিখতে হবে, যেখানে ওয়াজ হবে দের সাথে সেখানে ওয়ার লিখতে হবে, যেখানে ইজ হবে দের সাথে সেখানে আর লিখতে হবে, যেখানে হ্যাজ হবে দের সাথে সেখানে হ্যাভ লিখতে হবে। আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছ। এবার আসো আমি এখানে কিছু তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য যশোর বোর্ডে 2019 সালের প্রশ্ন এবং কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখবা এবং নিজেরা সেগুলো সলভ করতে চেষ্টা করবা। এবং শেষে দেখো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমরা সেই উত্তরগুলো একটু মিলাই নিবা। আর এই শীটটি, এই পিডিএফটি আমি আমাদের টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারো। এবং যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবা বন্ধুদেরকে, তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো। ধন্যবাদ।